10 মার্চ শুরু ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প 14 উপজেলার একটি ওয়ার্ডে চলবে কার্যক্রম। 4 মাস পর সারা দেশে বিতরণ। প্রথম একটা ওয়ার্ড, তারপর একটা ইউনিয়ন, তারপর আরেকটি ইউনিয়ন, এভাবে আমরা গ্রাজুয়ালি এটাকে কভার করব এবং এভাবেই সারা বাংলাদেশ এটার সেবা পাবে। দায়িত্ব নিলেন 6 সিটির রাজনীতিবিদ প্রশাসক। সব কর্পোরেশনে ভোট হবে ধাপে ধাপে। শেরপুর 3 ও বগুড়া 6 আসনে উপনির্বাচন 9 এপ্রিল। মশার উৎপাতে অতিষ্ঠ রাজধানীবাসী। মার্চে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা। নতুন উদ্যমে কাজ শুরুর কথা বলছে কর্তৃপক্ষ। দিনের বেলা ঘরে বসতে পারি না, কথা কইলে মুখে ঢুকে যায়, নাকে ঢুকে যায়। অনেক মশার জন্য থাকা যায় না। ড্রেন বা নর্দমাগুলো আটকে থাকার কারণে একসাথে প্রচুর পরিমাণে কিউলেক্স মশার লার্ভা থেকে এখন পূর্ণাঙ্গ মশা বেরিয়ে আসছে। বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা সহ কয়েকজন। খতিয়ে দেখা হবে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষী করতে ঘুষের অভিযোগ। আমি আমার কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ কোনো ধরনের করাপশনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানে হেনস্থার প্রতিবাদে শাহবাগ থানার সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। অভিযুক্তদের শাস্তি দাবি। 4 জনের বিরুদ্ধে ব্যবস্থার কথা জানালেন ওসি। আবারও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। সমঝোতা না হলে ইরানকে কঠিন পরিণতির হুমকি ট্রাম্পের। প্রতারণা করা হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। ঈদের আগেই 10 মার্চ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে এই কার্ড দেওয়া হবে। কার্ডধারী পরিবার পাবে মাসিক 2,500 টাকার সরকারি সহায়তা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় গুরুত্ব পাবে না। এদিকে দেশের স্বার্থ অগ্রাধিকার দিয়ে চট্টগ্রাম বন্দরে নিউ মেরিন কন্টেইনার টার্মিনালের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিডা চেয়ারম্যান। দেশের হতদরিদ্র, দরিদ্র ও স্বল্প আয়ের নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়ার রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল বিএনপি সরকারের। ক্ষমতায় আসার পর এ বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গঠন করেন অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তাদের সুপারিশে দেশের 14টি জেলা দিয়ে শুরু হচ্ছে কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম। কার্ডধারী পরিবারকে চাল, ডাল, লবণ সহ নিত্যপণ্য কিনতে দেওয়া হবে মাসিক 2,500 টাকা করে। 10 মার্চ এই কার্যক্রমের উদ্বোধন করবেন সরকার প্রধান। সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ। প্রথম একটা ওয়ার্ড, তারপর একটা ইউনিয়ন, তারপর আরেকটি ইউনিয়ন, এভাবে আমরা গ্রাজুয়ালি এটাকে কভার করব এবং এভাবেই সারা বাংলাদেশ এটার সেবা পাবে। যে কতজন পাওয়ার উপযুক্ত ওই কতজনই পাবে। সরকারি এমন সহায়তা ঘিরে বরাবরই রাজনীতিকরণের অভিযোগ ওঠে। সেই বাস্তবতায় উপজেলা কার্ড বিতরণের নেতৃত্বে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরকারি কর্মচারীরা। কোনো ধরনের রাজনৈতিক বিশ্বাস, কোনো ধরনের ধর্মীয় ডিসক্রিমিনেশন কিছুই হবে না। এটি হবে ইউনিভার্সাল একটি কার্ড। প্রোগ্রামটা রাজনৈতিক, কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার এবং সরকারি কর্মকর্তা কর্মচারী উপজেলা পর্যায়ে এই ইউনিয়ন নেতৃত্বে আমাদের বিভিন্ন কর্মকর্তারা আছেন, তাদের নেতৃত্বে কমিটি থাকবে। ইনফরমেশন কালেক্ট করা হচ্ছে প্রত্যেক ডোর টু ডোর স্টেপস অ্যাপ্রোচের মাধ্যমে। এর আগে বহুল আলোচিত চট্টগ্রামের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার প্রক্রিয়া নিয়ে অংশীজনদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তার কাছে তুলে ধরা হয় চুক্তির বিষয়বস্তু। আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি আসলে আজকে ব্রিফ আমাদেরকে করেনি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন।
এছাড়াও বেশ কিছু অনানুষ্ঠানিক বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিনও সকাল 9:15টায় অফিসে আসেন তিনি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কিনা তা নির্ধারিত হবে সংসদে। এর আগে 6 সিটির নতুন প্রশাসকরা তার কাছে যোগদানপত্র জমা দেন। প্রশাসকরা বলেন, মশা, যানজট, রাস্তা সংস্কার সহ জনদুর্ভোগ নিরসনে দায়িত্ব গ্রহণের পরই শুরু করবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জমা দেবেন 6 মাসের কর্মপরিকল্পনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশের 12টি সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়রদের অপসারণ করে অধ্যাদেশ জারি করেছিল। প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল সরকারি কর্মকর্তাদের। বিএনপি সরকার গঠনের পর সোমবার 6 সিটিতে নিয়োগ দেয়া হয় রাজনৈতিক প্রশাসক। নিয়োগের পরদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসেন ঢাকা উত্তর, দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটির প্রশাসকরা। যোগদানপত্র জমা দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক ব্যক্তিরা প্রশাসকের দায়িত্বে থাকলে জনগণ কার্যকর ও বিস্তৃত সেবা পাবে। রাজনৈতিক লোক এবং অভিজ্ঞ লোকজনদেরকেই আমরা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছি। ইনশাআল্লাহ তারা ভালো করবেন। আমরা সরকারি কর্মকর্তার দায়িত্বে ছিলেন। আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে। বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী বলেন, মেয়াদ উত্তীর্ণ হলে সিটি কর্পোরেশন থেকে প্রশাসক তুলে নিয়ে নির্বাচনের পথে হাঁটবে সরকার। তবে পৌরসভায় আপাতত প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেই। এটা তো আপনার যে মেয়াদ শেষ হয়ে গেছে, যে সমস্ত আপনার স্থানীয় সরকারের সেগুলো থেকেই শুরু হবে। যেগুলোর মেয়াদ শেষ হলো সেগুলো শুরু হবে। এটা তো আপনার নিয়ম আছে। এই নির্বাচনটাই মুখ্য লক্ষ্য আমাদের। ঢাকা ও আশেপাশের 2 সিটির 4 প্রশাসক প্রতিশ্রুতি দেন মশা নিধন ও গ্যাস পানি সংকট নিরসনের। দায়িত্ববোধ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাব যে মশাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। জনগণের সাথে সম্পৃক্ত আছে, প্রয়োজনে আমাদের সেখানে জনগণকে কাজে লাগিয়ে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। বর্জ্য, রাস্তাঘাট, ভাঙচুর বিভিন্ন এগুলোকে আমি প্রথমে অপসারণ করব এবং কি ক্লিন সিটি হিসাবে এবং গ্রিন সিটি হিসাবে আমি সেটার উপরে প্রথমেই কাজ করব। বর্তমানে অত্যন্ত সমস্যা সংকলিত একটা মহানগরী। এখানে রাস্তাঘাট একদম ভাঙা, এত যানজট, ঢাকাতেও এত যানজট নাই। নারায়ণগঞ্জের যে অবস্থা, সেটা একটা অটো রিকশার শহরে পরিণত হয়েছে। মানুষ আপনার কোথাও চলাফেরা করতে পারে না। আমরা অন্তত চেষ্টা করব যে জনগণের যে সমস্ত অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো আমাদের পর্যায়ে, যেগুলো সমাধান করার সেগুলো আমাদের পর্যায়ে করব। যেগুলো আমাদের পর্যায়ে সম্ভব না সেগুলো সরকারের কাছে আমরা তুলে ধরব। খুলনা ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকরাও জনদুর্ভোগ নিরসনের আশ্বাস দিয়েছেন। মূলত কাজ হচ্ছে সিটি কর্পোরেশনের নগরবাসীকে সুন্দর সার্ভিস দেওয়া, এবং গত 18 মাসে যেটি সম্ভব হয় নাই, আসলে রাজনৈতিক নেতৃত্বই পারে জনগণের কাছাকাছি থেকেই জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করতে। প্রথম কাজটাই হবে মানুষকে স্বস্তিদায়ক যে কাজগুলো এখন রমজানের সময়, সুপেয় পানি, ট্রাফিক কনজেশন, রাস্তাঘাট মেরামত, এই সমস্ত প্রায়োরিটি দেওয়া। এরপর মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন 6 সিটি প্রশাসক। প্রধানমন্ত্রী তাদের 6 মাসের পরিকল্পনা দেওয়ার নির্দেশনা দিয়েছেন। বুধবার 6 সিটি কর্পোরেশনের দায়িত্বভার গ্রহণ করবেন প্রশাসকরা। এরপর প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের দুর্ভোগ লাঘবে কাজ প্রোগ্রাম শুরু করবেন তারা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শেরপুর 3 এবং বগুড়া 6 আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে 9 এপ্রিল। সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত 2টি আসনে হবে ভোট গ্রহণ। বিকেলে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, 2 মার্চ পর্যন্ত দাখিল করা যাবে মনোনয়নপত্র। 5 মার্চ পর্যন্ত চলবে যাচাই বাছাই। আপিল দায়ের করা যাবে 6 থেকে 10 মার্চ। আর নিষ্পত্তি চলবে 11 মার্চ পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 14 মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে তারপর দিন 15 মার্চ। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসনে নির্বাচিত হন তারেক রহমান। পরে 16 ফেব্রুয়ারি তিনি ঢাকা 17 আসনের প্রতিনিধিত্বের সিদ্ধান্ত জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই দিন থেকে বগুড়া 6 আসনটি শূন্য ঘোষণা করা হয়। অন্যদিকে গত 3 ফেব্রুয়ারি রাতে কিডনি রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর 3 আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থীর মৃত্যু হয় গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী এই আসনের নির্বাচন স্থগিত করে ইসি।
মশার বাড়বাড়ন্ত এখন পৌঁছে গেছে ধৈর্যের শেষ সীমায়। গবেষণায় উঠে এসেছে গত এক মাসে মশা বেড়েছে 40%। তাই আগামী এক মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে পরিণতি হবে ভয়াবহ। তবে সিটি কর্পোরেশনের দাবি, নতুন উদ্যমে শুরু হয়েছে কাজ। আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই মিলবে সুফল। রাজধানীর আগারগাঁও এলাকা বিকেল হলেই মশার উৎপাতে স্থির হয়ে বসা দেয়। কয়েলের ধোঁয়াকেও তোয়াক্কা করে না মশার এই বিশাল মিছিল। দিনের বেলা ঘরে বসতে পারি না, কথা কইলে মুখে ঢুকে যায়, নাকে ঢুকে যায়। অনেক মশার জন্য থাকা যায় না। আমাকে মশা একটু টয়লেটে যাবি, হেও মশা। ড্রেনগুলো একটু ঠিক মতন পরিষ্কার না। এই এলাকার পাশের খালেই যেন চলছে কিউলেক্স মশার চাষ। নোংরা ডোবা কিংবা জমে থাকা পানিতে এই মশার বংশ বিস্তার হয়। এর ফলে হতে পারে জাপানি এনসেফালাইটিস কিংবা গোদ রোগ। আর ঢাকায় 90% মশাই এই কিউলেক্স মশা। মশা নিয়ে করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে আরও ভয়ানক সব তথ্য। গবেষণা বলছে, জানুয়ারির তুলনায় চলতি ফেব্রুয়ারি মাসেই মশা বেড়েছে 40%। আর 1 ঘন্টায় কামড়াতে আসা মশার সংখ্যা 1 মাসে বেড়েছে প্রায় দ্বিগুণ। ঘন্টায় মাত্র 5টি মশা কামড়াতে এলেই সেটি বিশ্বমান অনুযায়ী বেশ ক্ষতিকর হিসেবে ধরা হয়। সেখানে বাংলাদেশে এই সংখ্যা 850টি। ফলে কি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছে বাংলাদেশের মানুষ, সেটি স্পষ্ট। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করেই মশার বৃদ্ধির পেছনে মোটা দাগে কাজ করছে দুটি কারণ। এখনই জোরালো ব্যবস্থা না নিলে মার্চে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। উপযুক্ত তাপমাত্রা, পর্যাপ্ত পরিমাণ খাবার পানিতে থাকা এবং ড্রেন বা নর্দমাগুলো আটকে থাকার কারণে একসাথে প্রচুর পরিমাণে কিউলেক্স মশার লার্ভা থেকে এখন পূর্ণাঙ্গ মশা বেরিয়ে আসছে। লার্ভিসাইড ছাড়া এই মুহূর্তে ফগিং করে মশা নিয়ন্ত্রণ করা খুব বেশি সহজ নয়। মশক নিধনের কাজ করবে যারা, সেই সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়ে প্রতি বছরই থাকে প্রশ্ন। তবে কর্তৃপক্ষ বলছে, মশা নিধন নিয়ে নতুন করে একটি কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছে মশক নিধন ওষুধের নমুনা। আগামী 10-15 দিনের মধ্যে মশার প্রভাব কমে আসবে বলেও আশাবাদী সিটি কর্পোরেশন। আজকে কিন্তু না জানিয়ে কিন্তু ফিল্ডে গিয়েছি। ফিল্ডে যে যারা মশা স্প্রে করছে তাদের কাছ থেকে আমি স্যাম্পল কালেক্ট করেছি। এটা আমি ল্যাবে পাঠাবো। ল্যাবে পাঠানোর পরে টেস্ট রিপোর্ট আর প্লাস হলো আমাদের যখন আমরা ওষুধটা ক্রয় করি ওই রিপোর্ট, দুটাকে মিলিয়ে দেখবো যে আসলে কোনো অসামঞ্জস্যতা আছে কিনা। যে কোনো মূল্যে মশার বিস্তার রোধ করতে কর্তৃপক্ষের আরও জোরালো ও কার্যকরী ভূমিকা চায় সাধারণ মানুষ। প্রতি বছর মশক নিধন নিয়ে সিটি কর্পোরেশনগুলোর কার্যক্রম থাকে প্রশ্নবিদ্ধ। এমনকি যেই ওষুধগুলো ছিটানো হচ্ছে সেগুলোর মান নিয়েও থাকে প্রশ্ন। তবে সিটি কর্পোরেশনের দাবি, নতুন উদ্যমে শুরু হয়েছে কাজ। অবশ্য টেকসই সমাধানের জন্য জনসাধারণের সচেতনতা এবং সবার অংশগ্রহণও অত্যন্ত প্রয়োজন বলেও জানাচ্ছেন তারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার সাক্ষীদের জবানবন্দিতে হত্যাকাণ্ডে শেখ হাসিনা, শেখ তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ আওয়ামী লীগ নেতাদের নাম আসায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাক্ষাতে উঠে আসে, শেখ হাসিনার নির্দেশে হত্যার নীলনকশা করেন শেখ তাপস। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, 17 বছর ধরে মামলার ঘানি টানতে টানতে ক্লান্ত তারা, দ্রুতই নিষ্পত্তি চান। পিলখানা হত্যাকাণ্ডে 17 বছর পেরিয়ে গেলেও বিস্ফোরক আইনের মামলাটি এখনও ঝুলে আছে বিচারিক আদালতে। বিস্ফোরক আইনের মামলায় 850 জনকে আসামি করা হয়, যার অধিকাংশই একই ঘটনায় করা হত্যা মামলার আসামি। হত্যা মামলাটিও ঝুলে আছে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে। মামলা থেকে জামিন পেতে বছরের পর বছর আইনি লড়াই চালিয়ে যান আসামিরা। 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের পর বিস্ফোরক মামলা থেকে ধাপে ধাপে জামিন পায় 300 জন আসামি। একই সঙ্গে চলতে থাকে মামলার সাক্ষ্য গ্রহণ। 1200 সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়েছে প্রায় 300 জনের। সেই সাক্ষ্য গ্রহণে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে দেয়া একাধিক সাক্ষী তাদের জবানবন্দিতে বলেন, শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ডের নীল নকশা করেন শেখ ফজলে নূর তাপস। তাপসের সঙ্গে বিভিন্নভাবে সহযোগিতা করেন জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, মাহবুব আরা গিনি সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন মেয়র ব্যারিস্টার তাপস, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা বেগম, তারপরে বেশ কয়েকজন সংসদ সদস্য সহ তাদের নাম এসেছে। কিছু আওয়ামী লীগ স্থানীয় নেতা
এদের নামও এসেছে। বিস্ফোরক মামলার বিষয়ে চিফ পাবলিক প্রসিকিউটর জানান, পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকায় শেখ হাসিনা, শেখ ফজলেনুর তাপস সহ আওয়ামী লীগ নেতাদের নাম আসায় তাদের বিরুদ্ধেও মামলা করা হবে। আমাদের কাছে যেসব তথ্য এসেছে এগুলোর ব্যাপারে আমরা আইনানুগভাবে যেটা অগ্রসর হওয়া যায় সেইটুকু আমরা বিবেচনায় রাখছি। এদিকে আসামিপক্ষের আইনজীবী বলছেন, 17 বছর ধরে মামলা লড়তে লড়তে ক্লান্ত তারা। মামলা দ্রুত নিষ্পত্তি করতে সরকারের প্রতি আহ্বান জানান। বিডিআরের এই ঘটনাটা কতটা পলিটিক্যাল, এইটা তদন্ত রিপোর্টের মাধ্যমে পুরোপুরি পরিষ্কার হয়েছে। এই কর্মকাণ্ড যারা ঘটিয়েছেন তারা আসামি হন নাই। এদিকে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকার একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করলেও বিএনপি সরকার জানিয়েছে পৃথক কমিশন করে পুনর্তদন্ত করা হবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে আর্থিক লেনদেন হওয়ার অভিযোগ খতিয়ে দেখা হবে। প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। যদিও এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নবিদ্ধ করতেই তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। মঙ্গলবার ট্রাইব্যুনালের নিজ দফতরে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের কেউ অনিয়মে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কিনা করা হবে যাচাই বাছাই। যদি তদন্তে ভুল বা গাফিলতি থাকে সে অনুযায়ী আইনি সুযোগ থাকলে তারও ব্যবস্থা নেওয়া হবে। এদিন সকালে জুলাই আন্দোলনের মামলা সহ ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রসিকিউশন টিমের সাথে বৈঠক করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর। আমি আমার কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ কোনো ধরনের করাপশনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গতরাতে সোহরাওয়ার্দী উদ্যানে হেনস্থার প্রতিবাদে রাজধানীর শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তি চেয়েছেন তারা। এই ঘটনায় 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সোমবার রাত সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদক বিরোধী অভিযান চলে। দৌড়ঝাঁপ, তর্ক বিতর্ক। সমীকরণ কি দাঁড় করাচ্ছেন? কি সমীকরণ দাঁড় করাচ্ছেন? অভিযানের এক পর্যায়ে চড়াও হয় পুলিশ। এ সময় সংবাদ সংগ্রহ করতে যাওয়া কয়েকজন সাংবাদিক আহত হন বেধড়ক মারধরে। পেশাগত পরিচয় দেবার পরও পেটায় অতি উৎসাহী কয়েকজন। বাংলা নিউজের এক সাংবাদিককে হামলা করেছে পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগী সাংবাদিক ও শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই তাদের মারধর করেছে পুলিশ। মাদক বিরোধী অভিযানের নামে যাকে তাকে আপনি লেবেলিং করতে পারেন না প্রমাণ ছাড়া। আমার কাছে প্রমাণ কিছু না পাওয়ার পরও, নিরপরাধী হওয়ার পরও আমার গায়ে হাত তোলা হয়েছে। শুধু আমার না, আমার সাথে এক বন্ধুকেও গায়ে হাত তোলা হয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পেটাচ্ছিল। এটা ভিডিও করাই হচ্ছে আমার উপরে হামলা করার একমাত্র কারণ। এর বাইরে আমি আসলে কোনো ইন্টেনশন খুঁজে পাই না। পুলিশের এমন আচরণের প্রতিবাদ জানিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে মঙ্গলবার বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীরা যদি কেউ তার কালো হাত দেয় অন্যায়ভাবে, সে হাত কিভাবে ভেঙে দিতে হয় আমরা শিক্ষার্থীরা খুব ভালোভাবে সেটা জানি। আমরা দেখি যে শাহবাগ থানা থেকে যখন অভিযান বের হয় তখন ডিসি মাসুদ সাহেব 10-12টা পেজ নিয়ে লাইভ করতে করতে তারপর অভিযানে যায়। এইটা মানে সাইরেন বাজিয়ে 14তে যাওয়ার মধ্যে একটা ব্যাপার। আপনার যদি আসলে নিয়ত থাকে আপনি মাদক ব্যবসায়ী ধরবেন, আপনি কি লাইভে দেখে যাবেন নাকি যে আপনি মাদক যাচ্ছেন? ওইখানে আমরা এডিসিকে জিজ্ঞেস করছিলাম যে এখানে যে আক্রমণ করছে, আক্রমণের নেতৃত্ব দেওয়ার লোকটার নাম বলেন। সেই ডিসি মাসুদের নাম নিতে পারছে না। তো যে ডিসি মাসুদ যে আক্রমণ করছে, অপরাধীর নাম যে নিতে পারছে না, সে কিসের তদন্ত করবে, কিসের ভরসা দিবে? লিখিত অভিযোগ দাখিলের পরামর্শ দিয়ে অভিযানকালে অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা জানায় পুলিশ। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে ডিএমপির রমনা জোন। কালকে যেটা হয়েছিল যে উনি যেভাবে অত রাত্রে ওখানে ছিলেন, আসছিলেন কোত্থেকে, ওনার মানে অঙ্গভঙ্গি, অ্যাটিটিউডটা কিন্তু সেভাবে ছিল না, কথা কাটাকাটি করছিলেন যেভাবে। যাই হোক, তার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা ঘটনা ঘটে যায়। তো এটাকে নিয়ে কিন্তু আমরা কাজ করছি। অলরেডি যে 4 জন পুলিশ সদস্যটাকে আইডেন্টিফাইড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ওদের বিরুদ্ধে কিন্তু যে হলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
বিতর্কিত কর্মকাণ্ড পরিহার করে পুলিশকে জনকল্যাণমুখী কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অপরাধ বিশেষজ্ঞ। মূলত যাদেরকে আইনের আওতায় আনতে হবে সেটি হচ্ছে এখানে মাদক বিক্রি করছে কে, কারা সাপ্লাই দিচ্ছে এবং এই মাদক বিক্রির পেছনের পৃষ্ঠপোষক কারা। এদের বিরুদ্ধে যদি পুলিশ অনেক বেশি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে দমন করে, তাদের এই অবস্থাগুলোকে নিয়ন্ত্রণ করে, তখন সাধারণ মানুষ সেই জায়গাতে তাদেরকে বাহবা দিবে অথবা ইতিবাচকভাবে গ্রহণ করবে। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ধানমন্ডিতে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। স্বাবলম্বী করে তোলা তথা একটা পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার মাধ্যমে আগামী প্রজন্মকে সুন্দর এবং আগামীর বাংলাদেশ গড়ার জন্য তৈরি করার জন্য যে উদ্যোগ যেটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিয়েছে, সেটি নিয়ে কতিপয় যে দুষ্কৃতিকারী অথবা মনে করেন কিছু সংখ্যক কোনো একটা মহল থেকে এই ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ গ্রামে যে নিরীহ মাদের কাছে টাকা চাচ্ছে যে ফ্যামিলি কার্ডের জন্য টাকা লাগবে, এবং কোনো জায়গায় হয়তো সেই প্রোগ্রাম নাই, সেখানেও যে টাকা চাওয়া হচ্ছে। আমরা প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমরা সব সময় আপনাদেরকে বলেছি ফ্যামিলি কার্ডটি হবে সবার জন্য উন্মুক্ত এবং এটি বিনা পয়সায় সরকার প্রত্যেকটা মাকে, এটা প্রত্যেকটা পরিবারের যে মা প্রধান ওনাকে এটি দেওয়া হবে এবং এটা ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে সবাইকে দেওয়া হবে। এখানে কোনো পার্সুয়েশন অর্থাৎ কোনো ধরনের তদবিরের কোনো প্রয়োজন নাই, কোনো ধরনের প্রতিযোগিতার দরকার নাই, কেউ বাদ পড়া বা কেউ বেশি ঢুকে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এটা এমনভাবে করা হবে সবাই যাতে এটা পায়। এটা এমন হবে যে প্রথম দিকে হয়তো একটা ওয়ার্ড পাবে, তারপরে সপ্তাহে দেখা যাবে 2টা ওয়ার্ড পাচ্ছে, তারপরে সপ্তাহে দেখা যাবে 3টা, 4টা, 5টা, এরকমভাবে এটা গ্রেজুয়ালি সারা বাংলাদেশের উপজেলা এবং উপজেলা থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এবং আপনার এই প্রোগ্রামটা আমরা আগামী 4 বছরের মধ্যে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা সারা বাংলাদেশে যে আমাদের যতগুলো পরিবার আছে প্রত্যেকটি পরিবারেরকে এই কার্ড দেওয়া হবে এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশে সত্যিকার অর্থে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম অফ ইনফরমেশন কালেকশন এখানে এস্টাবলিশ করা হবে। এবং এই কার্ড সকল কিছুর আপনার প্রথম আমরা ফিজিক্যালি এই ইনফরমেশনগুলো কালেক্ট করব, তারপর এটাকে সফটওয়্যারের মাধ্যমে এমন একটি অটোমেটেড সিস্টেমে চলে যাবে। দর্শক, নিজ বাসায় জরুরি ব্রিফিং করছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও 1202টি মামলা প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে গত দুদিনে 2208টি মামলা প্রত্যাহার হলো। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, নতুন করে আরও কিছু রাজনৈতিক মামলা যুক্ত হলো এই প্রত্যাহার তালিকায়। তবে মাদক, নারী, শিশু এবং অস্ত্র মামলা প্রত্যাহার করা হচ্ছে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, প্রত্যাহার আদেশের অপব্যবহার নিয়ে সতর্ক থাকবে সরকার। 5 আগস্টের পর হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা হলে তা পরীক্ষা নিরীক্ষা করে প্রত্যাহার করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সুবিধাবাদীরা এসব মামলা করেছে। এর আগে 1006টি মামলা প্রত্যাহার করা হয়েছিল। আমরা আজকেও 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি, যেগুলো ফেসিবাদের সময়, বিগত ফেসিবাদী সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল। এগুলো সত্যিকার ভাবে যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে দেয়া, এগুলো যাচাই বাছাই করে পুনরায় রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা আর একটা উদ্যোগ নিচ্ছি। তিস্তা প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছে চীন। এই প্রকল্পটি করতে চায় তারা, এই তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সচিবালয়ে মির্জা ফখরুলের সাথে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে তিনি বলেন, প্রকল্প নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। চীনের সাথে চলমান প্রকল্প অব্যাহত রয়েছে। এছাড়া স্থানীয় সরকারের ক্ষেত্রে কিভাবে চীনের সহযোগিতা পাওয়া যায় সেটি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পরীক্ষিত পুরনো বন্ধু হিসেবে নতুন প্রকল্পেও তাদের আগ্রহ রয়েছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। আমরা তিস্তার সমস্যার সমাধান চাই এবং সেটা চায়না নিজেরাই অফার করেছে যে তারা করতে চায়। সেটা আমাদের
গভর্নমেন্টের সিদ্ধান্ত হবে তখন আমরা সে ব্যাপারে জানাতে পারবো। তবে আমাদের মিনিস্ট্রির যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো অনগোয়িং আছে এবং আরো কিভাবে বাড়ানো যায় তাদের সঙ্গে কোঅপারেশন সেই চেষ্টাটা আমরা করছি। দেশের স্বার্থ রক্ষা হলে অন্তর্বর্তী সরকারের সময়ে জাপানের সঙ্গে হওয়া প্রতিরক্ষা চুক্তি বহাল থাকবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত জানান, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ইন্দো প্যাসিফিক ইস্যু, কৌশলগত অংশীদারিত্ব সহ প্রতিরক্ষা চুক্তি চলমান রাখার বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন সার্ক মহাসচিবও, জানান কার্যক্রম গতিশীল করতে উদ্যোগ নেবে ঢাকা। সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে সাক্ষাতের পরে রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভুইয়া। বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক, ইন্দো প্যাসিফিক ইস্যু, কৌশলগত অংশীদারিত্ব, মাতারবাড়ি প্রজেক্ট সহ বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। এছাড়া প্রতিরক্ষা চুক্তি চলমান রাখার বিষয়েও আলোচনা হয়েছে। আমরা প্রতিরক্ষা চুক্তির বিষয়টি তুলে ধরেছি, এটা যেন সঠিকভাবে চলে সেই বিষয়ে আলোচনা করেছি। জাপানে দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে সহায়তা করার বিষয়ে কথা বলেছি আমরা। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক, ইন্দো প্যাসিফিক ইস্যু, কৌশলগত অংশীদারিত্ব, মাতারবাড়ি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে সরকারের বিভিন্ন অংশীজনের সাথে। দায়িত্বের শেষ সময়ে জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি সই করেছিল সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার। চুক্তিটি স্বার্থের ভিত্তিতে হলে চলমান থাকতে পারে, অন্যথায় পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এই মিটিংয়ে ডিফেন্স কর্পোরেশন সম্বন্ধে উনি জাস্ট একটা মেনশন করছেন চুক্তি হয়েছে। তো লেট আস সি দ্য নোটস অ্যান্ড দ্য নোট অফ অ্যাডভাইস ইন্টারিম গভর্নমেন্ট কী রেখে গেছে এই বিষয়ে আমরা দেখে তারপরে পরবর্তী সিদ্ধান্ত আমরা কি নেই। এটা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে হইলে কন্টিনিউটিও থাকতে পারে, আবার ইন্টারেস্টের ভিত্তিতে না হইলে আমরা বিবেচনায় দেখব। এদিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন সার্কের মহাসচিব মোহাম্মদ গোলাম সারোয়ার। বৈঠক শেষে জানান, কার্যক্রম গতিশীল করতে উদ্যোগ নেবে ঢাকা। সার্কের যে কার্যক্রম চালু আছে এবং সেটাকে আরও কীভাবে গতিশীল করা যায় সেটি নিয়ে এখন বাংলাদেশ হয়তো ভাবছে এবং হয়তো বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে আলাপ করবে। সেক্ষেত্রে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় সেটি আমরা সবাই দেখব। এছাড়া সংযুক্ত আরব আমিরাত সহ মিশর ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের সহজ শর্তে ঋণ সুবিধা চেয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। দুপুরে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে এই সহায়তা চান তারা। এ সময় পোশাক শিল্পের সহায়তা দ্রুত ছাড় করারও দাবি জানায় সংগঠনটি। নেতারা বলেন, দাবির বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ক্রান্তিকাল অতিক্রম করছে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। গেল কয়েক মাস ধরেই রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া এবং পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় বন্ধের পথে অনেক কারখানা। সময় মতো বেতন ভাতা পরিশোধের সক্ষমতাও হারিয়েছে অনেকে। এমন বাস্তবতায় মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে বিজিএমইএর একটি প্রতিনিধি দল। ঈদের আগে 2 মাসের বেতন ভাতা পরিশোধে সহজ শর্তে চাওয়া হয় 14,000 কোটি টাকার ঋণ সহায়তা। এছাড়া বিজিএমইএর তালিকা অনুযায়ী ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নগদ প্রণোদনা প্রদান এবং প্রিশিপমেন্ট পুনঃ অর্থায়ন তহবিলের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করার দাবিও জানান পোশাক শিল্প মালিকরা। মার্চ এবং ফেব্রুয়ারি মাসে 60 দিনের মধ্যে 25 দিনই বন্ধ, সরকারি বন্ধ, নির্বাচনে বন্ধ। তা আমাদেরকে 35 দিন কাজ করে 60 দিনে বেতন দিতে হবে। তো সেটা তো আমাদের পক্ষে সম্ভব না এবং এই উৎকণ্ঠাগুলো আমরা জানিয়েছি ওনাকে এবং স্যালারি সাপোর্ট নিয়ে আমরা যেটা চেয়েছি ওনার পক্ষ থেকে উনি কোনো নেগেটিভ কিছু বলে নাই, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, সরকার থেকে টাকা পাওয়া সাপেক্ষে নগদ সহায়তার অর্থ ছাড় করা হয়, আর ঋণের বিষয়টি সমাধান হবে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে। আমরা চাই যে প্রতিটি গার্মেন্টস সহ অন্যান্য যারা রপ্তানি প্রতিষ্ঠান আসে তারা যাতে তাদের কর্মচারীদের বা
শ্রমিকদের বেতন যথাসময়ে বেতন বোনাস দিয়ে দেখ। এজন্য ব্যাংকগুলো অবশ্যই ব্যাংকার্স কাস্টমার রিলেশনশিপের ভিত্তি করে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করবে। এছাড়া গভর্নরের সঙ্গে বৈঠক করেন জামাতের এমপি ব্যারিস্টার আরমানও। মোবাইল ব্যাংকিং কোম্পানি, নগদে বিদেশি বিনিয়োগের প্রস্তাব নিয়ে আলোচনা করেন তিনি। পরে জানান, বিদেশি একটি বহুজাতিক কোম্পানি নগদে বিনিয়োগে আগ্রহী। আমার যারা মক্কেল, আমার যারা ক্লায়েন্ট, তারা বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী এবং অন্তর্বর্তী সরকার থেকে আমাদেরকে বলা হয় যে নগদ যে প্রতিষ্ঠানটা রয়েছে এখানে অন্তর্বর্তী সরকার বিনিয়োগকারী খুঁজছেন এবং সেখানে যদি আমরা আগ্রহী হই তাহলে আমরা বিনিয়োগ করতে পারি। এখন সদ্য একটা ইলেকশন নির্বাচন হলো, নির্বাচিত সরকার হলো, আমরা কিছুদিন অপেক্ষা করি, দেখি যে রাষ্ট্রের কোনো কনসার্ন মিনিস্ট্রি থেকে এই ব্যাপারে কোনো নির্দেশনা আসে কিনা। তাদের মনোভাব বোঝা গেলে বাংলাদেশ ব্যাংক সে অনুসারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। ব্যারিস্টার আরমান ছাড়াও নগদে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে দেশি বিদেশি আরও 4টি প্রতিষ্ঠান। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঈদ কিংবা অনুষ্ঠান, পুরুষদের কাছে পাঞ্জাবিই সেরা। বছর ঘুরলে ফ্যাশনেও আসে পরিবর্তন, পাঞ্জাবির নকশায় আনা হয় বৈচিত্র্য। তবে এবারের ঈদ গরমে হওয়ায় বাজারে সুতি ও খাদি কাপড়ের পাঞ্জাবির চাহিদা বেশি। দাম নিয়ে অনুযোগ থাকলেও ঈদের আনন্দ মাটি করতে চান না কেউই। আগামী সপ্তাহ থেকে পাঞ্জাবির বিক্রি বাড়ার আশা বিক্রেতাদের। বছর জুড়েই নানা উৎসবে পুরুষের পোশাকে পাঞ্জাবির কদর সবার আগে। ঈদের নামাজ ছাড়াও দাওয়াত কিংবা ঘোরাঘুরিতে স্বাচ্ছন্দ্যের পোশাক পাঞ্জাবি। একসময় ঈদে সাদা কিংবা অফ হোয়াইট পাঞ্জাবির চলন ছিল, এখন ফ্যাশন ট্রেন্ডে এসেছে বৈচিত্র্য। প্রতি বছরই পাঞ্জাবির রং, নকশা ও কারুকাজে আসছে ভিন্নতা। মালিবাগ, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি সহ রাজধানীর বেশ কয়েকটি বড় পাঞ্জাবির মার্কেটে গিয়ে দেখা যায় সুতি, খাদি, সিল্কের কাপড়ের পাঞ্জাবির চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া কুর্তা স্টাইল, চাইনিজ কালার, এমনকি ডিজিটাল প্রিন্টের পাঞ্জাবিও জায়গা করে নিয়েছে তরুণদের পছন্দের তালিকায়। আগে যেরকম পাঞ্জাবির প্রতি মানুষের একটা ভালোবাসা ছিল, এটা এখনো আছে, মুসলমান হিসেবেও বলেন বা আমাদের ঐতিহ্য। চাকরিজীবী হিসেবে সবারই একটা বাজেট থাকে, তো বাজেট ওয়াইজ এই মার্কেটে পাওয়া যাচ্ছে। দামটা আছে মোটামুটি, অত বেশিও চাচ্ছে না আবার কমও না। ছেলে আছে, হ্যাঁ ছোট, তো ওর যে কটন কাপড়টাই বেশি কমফোর্ট ফিল করে। এবারের ঈদের ছুটি কাটাতে হবে পুরো গরমে, তাই তো বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি আরামদায়ক কাপড়ের পাঞ্জাবির চাহিদা বেশি। দাম নিয়েও রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। 500 থেকে 10,000 টাকার দামের পাঞ্জাবিও রয়েছে ঈদ বাজারে। কাস্টমাররা বেসিক্যালি কটনের মধ্যে বেশি পছন্দ করছে গরমের জন্য। বিস্কসটাও আমাদের খুব ভালো চাচ্ছে কাস্টমার। যদি ফ্যাব্রিক্সের কথা বলি, কটন, বিস্কচ, কটন, এই চাহিদাগুলো ক্রেতারা বেশি চাচ্ছে। আমাদের এখানে কাবলি, স্যুট, দেন হচ্ছে জেন্টস আইটেমের মধ্যে শার্ট, জিন্স প্যান্ট থেকে শুরু করে এভরিথিং পাচ্ছেন। এমনকি আমাদের ভ্যারিয়েশন সামনে আরও আসবে। দোকানিরা বলছেন, এবার ঈদ বাজারে পাঞ্জাবির নকশায় থাকছে ভিন্নতা। দেশীয় পাঞ্জাবির কদর বাড়ছে দিন দিন, তবে পাঞ্জাবির দাম বেশি বাড়েনি দাবি বিক্রেতাদের। আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই দেশের তৈরি। এখন সিম্পল ডিজাইনগুলো কাস্টমার বেশি পছন্দ করতেছে, যাতে গরম কম লাগে, সাদা ভাইবস যেন থাকে এরকম। এমব্রয়ডারির মধ্যে আসছে, তারপরে কম্পিউটার কাজের মধ্যে অনেক মাল আসছে। রোজার প্রথম সপ্তাহে কেনাকাটা তেমন না জমলেও বিক্রেতাদের আশা গত বছরের তুলনায় এবার বিক্রি হবে অনেক বেশি। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে দ্রুত সময়ের মধ্যে শূন্য পদ যুক্ত করে সরাসরি নিয়োগের দাবি জানিয়েছেন সুপারিশ বঞ্চিত প্রার্থীরা। সকালে রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টস ইউনিটির সাগর রুনি মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে এই দাবি জানান তারা। প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ একাধিক দপ্তরের স্মারকলিপি দেওয়া হয়েছে জানিয়ে তারা বলেন, সুপারিশ বঞ্চিত প্রায় 6,000 প্রার্থী শিক্ষক হওয়ার স্বপ্ন হারিয়ে যেতে বসেছে। নিয়োগ দেওয়ার ব্যাপারে সরকার ইতিবাচক মতামত দিলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। সুপারিশ বঞ্চিত প্রার্থীদের দ্রুত নিয়োগ দেওয়ার জন্য এনটিআরসিএ কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে। সমঝোতায় না পৌঁছালে কঠিন পরিণতি বরণ করতে হবে ইরানকে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানে অভিযান ইস্যুতে যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল কেইনের বক্তব্যের ফুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও ক্ষোভ জানান তিনি। তবে পাল্টা হুমকি জানিয়ে তেহরান বলে,
প্রতারণার শিকার হলে জবাব দিতে প্রস্তুত তারাও। এদিকে ইরান জুড়ে অব্যাহত আছে সরকার বিরোধী বিক্ষোভ। আবারও বিক্ষোভে উত্তাল ইরান। তৃতীয় দিনের মতো সরকার পতনের দাবিতে প্রতিবাদ সমাবেশ চলছে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তেহরান ইউনিভার্সিটির পাশাপাশি আল জাহরা, আমির কবিরের মতো প্রতিষ্ঠানগুলোতে চলছে ক্ষোভ। পোড়ানো হয় ইরানের জাতীয় পতাকা। একদিকে অভ্যন্তরীণ অস্থিরতা, অন্যদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতি। এই অবস্থায় তেহরান বলছে সংঘাতের চেয়ে আলোচনাকেই প্রাধান্য দিতে চায় তারা। তবে আক্রান্ত হলে বিন্দুমাত্র ছাড় নয়। আমাদের অবস্থান স্পষ্ট, সেটি হলো পারমাণবিক ইস্যুতে সিদ্ধান্তে পৌঁছানো এবং মার্কিন নিষেধাজ্ঞা শেষ করা। আশা করি আগামী 2-3 দিনের মধ্যে আরেকটি রাউন্ডের আলোচনা হবে। তবে আমরা যদি দেখি যুক্তরাষ্ট্র আমাদের সাথে প্রতারণা করছে, আমরা অবশ্যই যথোপযুক্ত অবস্থান নেব। আমাদের সামরিক বাহিনী অবশ্যই আরও সতর্ক থাকবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, সমঝোতায় ব্যর্থ হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে ইরানকে। বিভিন্ন গণমাধ্যমে জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও ক্ষোভ জানান তিনি। আমি চাই ইরানের একটি চুক্তি হোক, কিন্তু যদি আমরা কোনো সমঝোতায় না যেতে পারি তাহলে তা ইরান এবং দেশটির জনগণের জন্য খুবই খারাপ দিন হবে। পুরো বিষয়টির দায়িত্ব দেওয়া হয়েছে জেনারেল কেইনকে। তিনি অভিজ্ঞ একজন যোদ্ধা। এর আগে ইরানের বিরুদ্ধে অপারেশন মিডনাইট হ্যামারের নেতৃত্ব দিয়েছেন তিনি। এ অবস্থায় সংঘাতের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জাতিসংঘের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে 4 জন নিহত হয়েছে। তেহরান থেকে প্রায় 300 কিলোমিটার দূরে ইস্পাহান রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ট্রেনিং ফ্লাই করার মুহূর্তে হঠাৎ এক সবজির দোকানের উপর আছড়ে পড়ে হেলিকপ্টারটি। এতে ঘটনাস্থলে নিহত হন পাইলট, তার সহযোগী আর মাটিতে থাকা 2 ব্যক্তি। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে, জানিয়েছে কর্তৃপক্ষ। কিছুদিন আগে ইরানের আহমেদানে একটি A4 ফাইটার দুর্ঘটনার শিকার হলে প্রাণ হারান পাইলট। টুরিস্ট পার্কে অসুস্থ হয়ে 72টি বাঘের মৃত্যুর ঘটনায় তোলপাড় চলছে থাইল্যান্ডে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে এবার তদন্তে নেমেছে থাই কর্তৃপক্ষ। মৃত বাঘগুলোর দেহ থেকে আলামত সংগ্রহের পর মিলেছে ভাইরাস সংক্রমণের প্রমাণ। স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, মৃত্যুর আগে ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাসে আক্রান্ত ছিল পার্কটির বাঘগুলো। তবে তা কিভাবে সংক্রমিত হয়েছে সেটি এখনো জানা যায়নি। সোমবার মরদেহগুলো পুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়। টাইগার কিংডম নামের পার্কটির 2 স্থানে প্রায় 250 বাঘ রাখা হয়েছিল। গেল 2 সপ্তাহে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে 72টি বাঘ মারা যায়। ধারণা করা হচ্ছে বাঘগুলোর জন্য সরবরাহকৃত কাঁচা মুরগির মাংস থেকে ছড়িয়েছে ভাইরাস। সেই সাথে শেষ করছি সন্ধ্যা বাংলাদেশের আয়োজন এখানেই। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।